শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় বিপিওয়াইসি 132 নীতিবিদ্যা। এবং নীতিবিদ্যার প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ। এবং এই আলোচনা প্রসঙ্গে প্রথমে আমি বলবো যে আমরা কিসের জন্য বাঁচি এবং আমাদের বাঁচার কি কোনো উদ্দেশ্য আছে? সভ্য মানুষ এই প্রশ্ন করে, কারণ তার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়েই আমরা বেঁচে থাকি না। শুধু জীবনকে ধারণ করাই বেঁচে থাকা নয়, অর্থাৎ এটার একটা গভীর অর্থ আছে। মানুষ সেই অর্থকেই খোঁজে বলেই সে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র। শুধু জীবন ধারণের মধ্যেই মানুষ জীবনের অর্থ খুঁজে পায় না। খাদ্য আমাদের বাঁচায়, জল বাতাস আমাদের জীবনকে রক্ষা করে, কিন্তু এই বাঁচার অর্থ একটি শরীরের অস্তিত্বের ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয়। সুতরাং শুধুমাত্র অস্তিত্বের মধ্যে মানুষ নিজেকে কিন্তু পূর্ণ মনে করে না। মানুষ তার জীবনের অর্থ এবং পূর্ণতাকে খুঁজেছে আদর্শের মধ্যে, তার মূল্যবোধের মধ্যে। যে জীবন এই আদর্শ থেকে অনেকটা দূরে, সেই জীবন কিন্তু একেবারেই মূল্যহীন বা অর্থহীন। একথা অনেক দার্শনিক বলেছেন। যেমন অস্তিবাদী এক দার্শনিক বলেছিলেন যে আমি এমন একটি সত্যকে চাই যার জন্য আমি বাঁচতে পারি, যার জন্য আমি জীবন দিতে পারি। এই সত্যই তাঁর জীবনের আদর্শ। আদর্শের জন্য একজন জীবন দিয়েছিলেন, তার নাম হলো সক্রেটিস। এথেন্সের রাজনীতিবিদ ছিলেন এবং বিচারকরা যখন তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তখন তিনি তার বন্ধুদের সহায়তায় কারাগার থেকে পালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন ছিল না। কিন্তু তার বিচার বুদ্ধি ও তার নীতিবোধ তাকে এই কাজে উৎসাহিত করেনি। ব্যক্তিগত সুখের আশ্বাসকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রের আইনের কাছে নতি স্বীকার করেন এবং কার্যত আদর্শের কাছে মাথা নত করা। সক্রেটিস বিশ্বাস করেন যে সদ্গুণ অর্থাৎ ভার্চু নিয়ে বেঁচে থাকাই হচ্ছে জীবনের আদর্শ। সেই আদর্শ যদি আমাদের জীবনের আনন্দকে কেড়ে নেয় বা মৃত্যুকে ডেকে আনে, তাহলেও সেই আদর্শ নিয়ে এই সৎ জীবনযাপন করা উচিত। সুতরাং আদর্শনিষ্ঠ জীবনটাই হচ্ছে সার্থক। সক্রেটিস এইভাবে নীতি বা আদর্শের মধ্যে তিনি জীবনের অর্থকে খুঁজেছেন। এই আদর্শের অনুসন্ধান নিয়েই গঠিত হয়েছে এথিক্স বা নীতিবিদ্যা। অবশ্য সৎ জীবন কাকে বলে সেই বিষয়ে নানা মত আছে। যেমন হচ্ছে উত্তম খাদ্য ও বিলাস করা কারোর কাছে জীবনের আদর্শ। আবার কেউ নান্দনিক পরিতৃপ্তির মধ্যে দিয়ে জীবনের সার্থকতা খুঁজে পায়। কেউ আবার জীবনের অর্থ খুঁজে পায় বিশুদ্ধ যুক্তিনিষ্ঠ জীবন ধারণের মধ্যে। এই নীতিবিদ্যা এই আদর্শের স্বরূপকে জানতে চায়, কারণ সেই আদর্শের আলোকেই মানুষের কর্ম বা সামগ্রিকভাবে তার জীবনের মূল্যায়ন করতে হবে। আদর্শ বা মূল্যবোধের ধারণা মানুষের মধ্যে কবে থেকে জন্ম নিয়েছে তা কিন্তু বলা খুব কঠিন। অনেকের মতে কোনো একটি আদর্শের ধারণা মানুষের প্রবৃত্তির মধ্যে সহজাত ছিল,
মানুষ তার প্রবৃত্তি বশে কতগুলি নীতির সাহায্যে জীবনকে পরিচালিত করত। মানুষের বিবর্তনের একটি পর্যায়ে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। সমাজ মাত্রই কতগুলো অনুমোদিত প্রথার দ্বারা পরিচালিত হতো। যে সমস্ত প্রথা বা অনুশাসন সমাজকে পরিচালিত করত, তারা নিশ্চয়ই মানুষের নানা প্রবৃত্তি থেকেই উৎপন্ন হয়েছে। মানুষের মধ্যে যূথবদ্ধ জীবন ধারণের একটা প্রবৃত্তি ছিল এবং তার মধ্যেই সহানুভূতির প্রবৃত্তিও ছিল। তার উপর ভিত্তি করেই এই প্রথাসিদ্ধ নৈতিকতার একটি ধারণা জন্ম হয়। যে কর্মধারা সমগ্র সমাজের কাছে গ্রাহ্য, তাই ক্রমশ প্রথারূপে সঞ্চিত হয়। এই প্রথাকেই মানুষ তার জীবনের নৈতিক আদর্শ বলে মনে করেছিল। প্রথাভিত্তিক নৈতিকতা ব্যক্তি মানুষের স্বাধীনতা সম্পর্কে উদাসীন ছিল। ব্যক্তি মানুষ তার আদর্শের রূপকার নয়। তবুও আমরা বলতে পারি যে নির্দিষ্ট কতগুলি প্রথাভিত্তিক বিধির কাছে আত্মসমর্পণ করে মানুষের চরিত্রের উৎকর্ষ বা উন্নতি হয় না। নৈতিকতার বিবর্তনের পরবর্তী স্তরে আমরা দেখি যে প্রথার পরিবর্তে মানুষ নিজেই নৈতিকতার নির্ণায়ক হয়েছে এবং মানুষ তার নৈতিক আদর্শকে খুঁজে পেয়েছে তার বিবেকের মধ্যে। নৈতিকতা যেন তার অন্তরের বাণী এবং বিবেক যদি সামাজিক প্রথাকে অনুসরণ করতে বলে তাহলেও কিন্তু সেখানে মানুষের নিজস্ব সামাজিক প্রথাকে অনুসরণ, মানুষের নিজস্ব বিচারই সেখানে কিন্তু প্রধান। অর্থাৎ বলা যায় যে মানুষ তার নৈতিক আদর্শ খুঁজে পেয়েছে তার বিবেকের মধ্যে এবং এই নৈতিকতা এই নৈতিকতা হলো মানুষের একটা অন্তরের বাণী এবং বিবেক যদি সামাজিক প্রথাকে অনুসরণ করতে বলে তাহলেও সেখানে মানুষের নিজস্ব বিচারই প্রধান। এইভাবে নৈতিকতার ধারণা ক্রমশ সামাজিক প্রথা বা রীতিনীতির নির্দেশ থেকে মুক্ত হয়ে মানুষের আপন বিবেকের মধ্যেই তা প্রতিষ্ঠা লাভ করে এবং সক্রেটিস তাঁর জীবন দর্শনকে বিবেকের এই স্তরেই অনুসন্ধান করেছিলেন। কিন্তু সহজাত প্রবৃত্তি, সামাজিক প্রথা এবং বিবেকের নির্দেশের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই একটা স্পষ্টতা ও সার্বজনীনতার অভাব ঘটে এবং আমরা নীতি দার্শনিকদের তখন শরণাপন্ন হই। সেখানেই সার্বজনীন নৈতিক আদর্শের অনুসন্ধান করা হয়। এই অনুসন্ধানের ফলেই নীতিবিদ্যা নামক শাস্ত্রের জন্ম হয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে সহজাত প্রবৃত্তি, সামাজিক প্রথা এবং বিবেকের নির্দেশের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেখানে স্পষ্টতা এবং সার্বজনীনতার অভাব ঘটছে এবং তখনই কিন্তু আমরা নীতি দার্শনিকদের শরণাপন্ন হচ্ছি এবং এইভাবে সার্বজনীন নৈতিক আদর্শের অনুসন্ধান করা হচ্ছে এবং তার ফলেই কিন্তু নীতিবিদ্যা নামক শাস্ত্রের জন্ম হচ্ছে। এথিক্স বা নীতিবিদ্যাকে দর্শনের একটি শাখা রূপে স্বীকার করা হয় এবং আমরা কিভাবে মানুষ হিসেবে সৎ হয়ে উঠতে পারি তাই নিয়েই নীতিবিদ্যার আলোচনা করা হয়েছে। আমাদের আচরণ সৎ হতে পারে বা আমাদের আচরণ অসৎ হতে পারে। নীতিবিদ্যা কিন্তু এই আদর্শের আলোকে আমাদের
আচরণের মূল্যায়নের চেষ্টা করে। একথা সত্যি যে মানুষ কখনোই সম্পূর্ণভাবে নীতিজ্ঞান বর্জিত নয়। অধিকাংশ সময় মানুষ তার কাজকর্ম নিয়ম অনুসরণ করেই করে। নিজের কাজকে আদর্শনিষ্ঠ করার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে। একথা যদি সত্য হয় তাহলে নীতিবিদ্যার মতো একটি শাস্ত্র রচনা করার প্রয়োজন কি? এ প্রশ্ন উঠতে পারে যে নিজের কাজকে আদর্শনিষ্ঠ করার একটা প্রবণতা মানুষের মধ্যে যদি থাকে, তাহলে এটা যদি সত্যি হয় তাহলে নীতিবিদ্যার মতন শাস্ত্র রচনা করার প্রয়োজন কোথায়? আসলে বলতে গেলে বলতে হয় যে নৈতিকতার বোধ থাকাই কিন্তু সব কথা নয়। নৈতিকতাকে বুঝতে হবে এবং আমাদের জানতে হবে যে আমরা কেন এবং কোন যুক্তিতে বা কোন যুক্তিতে নিয়মানুযায়ী কাজ করি। তার জন্য আমাদের প্রয়োজন হলে নিজেদের কর্মের নৈতিকতাকে প্রমাণ করতে হবে। কয়েকটি নিয়ম সমাজে প্রচলিত আছে বলেই আমরা অনুসরণ করি এবং এই উত্তর অত্যন্ত সহজ সরল এবং একজন বুদ্ধিমান মানুষকে জানতে হবে যে সে কেন একটি নিয়মকে মান্য করে এবং কারণ প্রয়োজন হলে হয়তো তাকে সেই নিয়মের প্রতিবাদও করতে হয়। সুতরাং আমাদের নীতি শিক্ষার পদ্ধতিটা আমাদের লক্ষ্য করা প্রয়োজন। আমরা বিশেষ বিশেষ নীতিবাক্য নিয়ে প্রথমে নীতি শিক্ষা আরম্ভ করি। যেমন অন্যকে আঘাত করবে না এবং আমরা যেমন বলি যে তোমার খেলনাগুলি বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। এই যে বিশেষ বিশেষ বাক্যগুলো আমরা নিয়ে ব্যবহার করছি বা এই বিশেষ বিশেষ বাক্য নীতিবাক্য শুনতে শুনতে একটা ছোট শিশু সেও অভ্যস্ত হয়। বা কিন্তু নৈতিক বিধির উৎসকে বা ভিত্তিকে না জানলে কিন্তু নীতি শিক্ষা সম্পূর্ণ হয় না। যেমন আমরা বলি তোমার গুরুজনেরা যা বলেন সেটাই তোমার করা উচিত। নৈতিক বিধির মূলে কখনো কখনো আমরা আইনেরও উল্লেখ করি। আমরা বলি এই কাজটি তোমার করা উচিত কারণ কাজটি আইনসম্মত। কিন্তু এই নৈতিক আদর্শের মধ্যে একথা বলা হয়নি যে আমি কেন ওই সমস্ত বিধি অনুসরণ করব বা পালন করব। আমরা হয়তো বলবো যে কতগুলি কাজ করা উচিত কারণ সেটা আমাদের কর্তব্য। এইভাবে নীতি পালনের সপক্ষে আমরা কোন একটা যুক্তি বা ব্যাখ্যা আবিষ্কার করার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে যে নীতিবিদ্যা শুধুমাত্র কতগুলি করো বা করো না কোনো সমষ্টি নয়। নীতিবিদ্যা একটি আদর্শ বা নীতিকে আবিষ্কার করে যা আমাদের কর্তব্যকে নির্ধারণ করে এবং এই আদর্শের আলোকে আমাদের কর্মের মূল্যায়ন করা হয়। সুতরাং এই যে আমি আলোচনা করলাম এখান থেকে এটা বলা যায় যে এই আলোচনার ভিত্তিতে আমরা নীতিবিদ্যার একটা ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করতে পারি। অর্থাৎ নীতিবিদ্যা শব্দটি এথিক্সের বাংলা প্রতিশব্দ। এথিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ এথিকা থেকে এবং এথিকা শব্দটি এসছে আরেকটা গ্রিক শব্দ এথস থেকে। সুতরাং এথস শব্দটির অর্থ হলো রীতিনীতি, প্রথা বা অভ্যাস। আবার এথিক্স এবং অনেকে আবার এথিক্স এবং মোরাল শব্দ দুটিকে সমার্থক বলে মনে করেন। মোরাল এই শব্দটা একটা ল্যাটিন শব্দ যা মোর্স থেকে উৎপন্ন হচ্ছে। মোর্স
শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি বা অভ্যাস। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে বলা চলে যে নীতিবিদ্যা হলো মানুষের রীতিনীতি, অভ্যাস, প্রথা প্রভৃতি সম্পর্কিত আলোচনা। এথিক্স শব্দটির মধ্যে ব্যক্তি কেন্দ্রিকতার প্রতি ইঙ্গিত আছে। ব্যক্তির চরিত্রই নীতিবিদ্যার আলোচ্য বিষয়। তবে ব্যাপক অর্থে নীতিবিদ্যা সমাজের সামগ্রিক চরিত্র নিয়ে আলোচনা করে এবং সমাজের এই সামগ্রিক চরিত্রকে এখনো এথস বলা হয়। সুতরাং নীতিবিদ্যা এথস বা সমাজের চরিত্রের সঙ্গে ব্যক্তির যোগের কথা আলোচনা করে। যে সামাজিক নীতি আমাদের আচরণকে যে সামাজিক নীতি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, নীতিবিদ্যা কিন্তু তাকেই জানার চেষ্টা করে। নীতিবিদ্যা বিশেষভাবে সমাজের সেই সমস্ত মৌলিক নীতিকে জানতে চায় যাকে আমরা মরালিটি বা নৈতিকতা বলে উল্লেখ করি। সুতরাং বলা যেতে পারে যে নীতিবিদ্যা ও সামাজিক প্রথার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করলেও মনে হতে পারে যে নৈতিকতা সামাজিক প্রথার অতিরিক্ত কিছু নয়। যেমন একদিকে একথা সত্য যে নীতিবিদ্যা এবং নৈতিকতা সমাজের আইন ও প্রথার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, কিন্তু একথাও সত্য যে সমাজের সমস্ত আইন বা প্রথা কিন্তু সমানভাবে গ্রাহ্য নয়। সমাজে প্রচলিত অনেক নিয়মই শুধুমাত্র আঞ্চলিক রুচি এবং প্রথার পরিচয় দেয়। তবে অনেক প্রথারই সার্বজনীন স্বীকৃতি আছে, এটাও সত্য। সুতরাং একদিক থেকে নৈতিক নিয়মাবলীকে সমাজের প্রচলিত প্রথা থেকে ভিন্ন বলে মনে হয়, কারণ নৈতিক নিয়ম কোনো বিশেষ সমাজ বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। নৈতিক নিয়ম সর্বদা এবং সর্বত্র মানুষের ওপর প্রয়োগ করা চলে, কিন্তু সামাজিক প্রথার মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় না। একথা সত্যি যে কিছু কিছু সামাজিক প্রথা শুধুমাত্র সংস্কার বা কুসংস্কার নয়, কারণ তাদের সার্বজনীন সামাজিক গুরুত্বকে আমরা হয়তো অস্বীকার করতে পারি না। নৈতিকতা হয়তো অনেক প্রথার ভিত্তি যা সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং যে প্রথাটা ভঙ্গ করলে সামাজিক বিপর্যয়ও হয়। সুতরাং সত্য বলা মানে সত্যি কথা বলতে গেলে বলতে হয় যে সত্য কথা বলা অথবা প্রতিজ্ঞা পালন করার সামাজিক প্রথার যে নৈতিক ভিত্তি আছে তা অনেকেই লক্ষ্য করতে পারে, কিন্তু বেশভূষা বা বিশেষ প্রক্রিয়ায় আহার গ্রহণ করার প্রথার মধ্যে আমরা কোথাও নৈতিকতাকে আবিষ্কার করি না। সুতরাং বোঝা যাচ্ছে যে নৈতিকতা শুধুমাত্র প্রথার মধ্যেই নিহিত থাকে না। প্রথা মাত্রই যে নৈতিক নয় তা একটা সহজ যুক্তির সাহায্যে প্রমাণ করা যেতে পারে। পিতামাতা বৃদ্ধ হলে পিতামাতার বয়স হয়ে গেলে বা তারা বৃদ্ধ হলে তাদের ত্যাগ করা কোনো একটি সমাজের স্বীকৃত প্রথা হতে পারে, কিন্তু প্রশ্ন করতে পারি যে এই প্রথাটা কি নৈতিক? প্রথা সম্বন্ধে যেহেতু নৈতিকতার প্রশ্ন তোলা যায়, তাই বোঝা যায় যে
প্রথা মাত্রই কিন্তু নৈতিক নয়, কারণ প্রথা নৈতিকতার আশ্রয় নয়। আসলে একটি সমাজের মানুষকে সমষ্টিবদ্ধ করার জন্য যে মনোভাব, বিশ্বাস এবং অনুভূতির প্রয়োজন তাকে অবলম্বন করেই একটি সমাজের রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতি বা প্রথা হয়তো আইনের মাধ্যমে স্পষ্টভাবে কিন্তু প্রকাশিত হয় না। মানুষের অন্তরে এবং মনে তার প্রত্যাশা, পছন্দ অপছন্দের মধ্যে, তার আশা বা ঘৃণার মধ্যে এই প্রথা নিহিত থাকে। সুতরাং প্রথা মাত্রই নৈতিক নিয়মের মাধ্যমে প্রকট হয় না। নৈতিকতা দেশ, সমাজ বা কালে সীমাবদ্ধ নয়, বরং সভ্যতা ও সংস্কৃতি নিরপেক্ষভাবে সকল মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য। সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রথা মাত্রই নৈতিক নিয়মের মাধ্যমে প্রকট হয় না। কারণ কি না, নৈতিকতা তার তুলনায় অনেক বেশি ব্যাপক, অনেক বেশি প্রকট আর অনেক বেশি সার্বজনীন। সুতরাং নৈতিকতা কোনো দেশ বা সমাজ বা কালে সীমাবদ্ধ নয়, এটা বরং আমরা দেখতে পাচ্ছি সভ্যতা ও সংস্কৃতি নিরপেক্ষভাবে সকল মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য। এবারে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে নৈতিকতার বৈশিষ্ট্য কি। এবং নৈতিকতার বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে বলতে হয় যে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে এই নৈতিকতা। কারণ নীতি দার্শনিকরা নৈতিকতা বা মরালিটির কতগুলি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। প্রথম যে বৈশিষ্ট্যটি তা হলো যে নৈতিক নিয়ম হচ্ছে পরম মূল্যবান। কোনো নৈতিক বিধি যখন আমাদের কর্তব্য নির্ধারণ করে তখন তার সিদ্ধান্তকে আমরা চূড়ান্ত বলে মনে করি, এবং যে কোনো ক্ষেত্রে আমার কর্তব্য কি সে বিষয়ে নৈতিক বিধির নির্দেশই হচ্ছে শেষ কথা। অর্থাৎ আমি ঋণ পরিশোধ করব কিনা এই বিষয়ে আমি চিন্তা করতে পারি যে ঋণের পরিমাণ যেহেতু অল্প তাই এই ঋণ পরিশোধ করার প্রয়োজন নেই। কিন্তু নৈতিক বিধি নির্দেশ দেয় যে ঋণ মাত্রই হচ্ছে পরিশোধযোগ্য। স্বল্প পরিমাণ ঋণের মধ্যে যে পরিশোধের দায়বদ্ধতা আছে, অধিক পরিমাণ ঋণের মধ্যেও সেই একই দায়বদ্ধতা রয়েছে। সুতরাং এইভাবে আমাদের কর্তব্য নির্ণয়ের ক্ষেত্রে নৈতিক বিধি কিন্তু চূড়ান্ত নির্দেশ দিতে থাকে। নীতি দর্শনে নৈতিক বিধির গুরুত্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। নৈতিক বিধি সমাজের মঙ্গলের জন্য প্রয়োজন এবং সেই জন্য তা গুরুত্বপূর্ণ, অথবা নৈতিক বিধি স্বরূপত মূল্যবান বলা যেতে পারে। কারণ সমাজ কল্যাণের জন্য নৈতিক বিধির গুরুত্ব সহজেই প্রমাণ করা যায়। সুতরাং প্রতিজ্ঞার প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, বরং তার তুলনায় যদি প্রতিজ্ঞা ভঙ্গ করা হয়, যদি ব্যক্তিগতভাবে সুবিধাজনক হয়, তাহলে সভ্য সমাজ জীবনের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয়ত বলা যেতে পারে যে নৈতিক বিধিগুলি সর্বজনীন। কারণ নৈতিক বিধি আমাদের বলে দেয় যে
কোন পরিস্থিতিতে কি করা উচিত। এখানে ব্যক্তির প্রশ্ন হলো অবান্তর। যেমন নৈতিক বিধি আমাদের বলে যে ঋণ পরিশোধ করা উচিত। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যক্তির পক্ষেই এই ঋণ কিন্তু পরিশোধ করা উচিত। নিয়মের প্রতি শ্রদ্ধা বা অধীনতাই নৈতিকতার দাবি। সুতরাং পরিস্থিতি নিরপেক্ষতা, ব্যক্তি নিরপেক্ষতা থাকার জন্যই নৈতিক বিধি সর্বজনীন এবং নানা ব্যক্তি নানা পরিস্থিতিতে নানা কারণে ঋণ গ্রহণ করতে পারে। কিন্তু নৈতিক বিধি যখন ঋণ পরিশোধ করতে নির্দেশ দেয় তখন তা পরিস্থিতি প্রভৃতির কথা বিবেচনা করে না। সেই জন্য নৈতিক বিধিকে সার্বজনীন বলা হয়। নীতি দার্শনিকরা বলেন যে নৈতিক বিধি এমন একটি আদেশ যা শর্তহীন। এই বিধি যখন ঋণ পরিশোধের নির্দেশ দেয় তখন সেই নির্দেশ কোনো শর্ত সাপেক্ষ নয়। এই শর্তহীনতার জন্যই নৈতিক বিধি সর্বজনীন। এবং ঋণ পরিশোধ করো, তা না হলে তুমি ভবিষ্যতে ঋণ পাবে না। এই নৈতিক বিধির এটি নৈতিক বিধির কিন্তু প্রকৃত রূপ নয়। নৈতিক বিধিতে বলা হয় যে ঋণ পরিশোধ করো, যে কোনো শর্তই এখানে অবান্তর। তৃতীয়ত বলা যায় যে নৈতিক বিধিকে বুদ্ধিনিষ্ঠ বা যুক্তিনিষ্ঠ বলা হয়। একথার অর্থ হলো যে নৈতিকতা বুদ্ধির উপর প্রতিষ্ঠিত ব্যক্তিগত প্রবৃত্তি বা অনুভূতি নৈতিকতার ভিত্তি নয়। নৈতিক বিধিকে যুক্তি নির্ভর বলার অর্থ এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ বা অভিমতের কোনো স্থান নেই। নৈতিক বিধি যুক্তিনিষ্ঠ কারণ এই বিধির নির্দেশ হচ্ছে যথোচিত। চতুর্থত, মানুষের নৈতিকতা বোধ আত্মকেন্দ্রিক নয়, কারণ নৈতিকতার মধ্যে অনেক স্বার্থ একই রকম ভাবে মর্যাদা লাভ করে। প্রত্যেক নীতি দার্শনিকের নীতি শিক্ষার মূল কথা এই যে তুমি অন্যের প্রতি এমন আচরণ করতে পারো না যা অন্যে তোমার প্রতি করতে পারে না। অর্থাৎ একজন সৎ ব্যক্তি শুধু নিজের স্বার্থ বা কল্যাণ চিন্তা করে না, অন্যের স্বার্থ বা কল্যাণ চিন্তা তার কাছে একইভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের নীতিবোধ আমাদের আত্মস্বার্থকে অতিক্রম করে যায়। সহানুভূতি এবং পরিস্থিতি চিন্তা নৈতিকতার হলো অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং এখান থেকে এই বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনায় নীতিবিদ্যার একটা সাধারণ পরিচয় দেওয়া হয়েছে। নীতিবিদ্যার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা উপস্থিত করে এবার আমরা তাকে বিশ্লেষণ করব। এবারে আমাদের আলোচ্য যে বিষয় তা হচ্ছে নীতিবিদ্যার সংজ্ঞা। এবং এখানে উইলিয়াম লিলি নীতিবিদ্যার একটি সংজ্ঞা উপস্থাপিত করেছেন এবং সংজ্ঞাতে বলা হয়েছে যে নীতিবিদ্যা হলো
সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান আচরণকে উচিত কি অনুচিত, ভালো না মন্দ ইত্যাদি বা অনুরূপ কোনোভাবে বিচার করে। সুতরাং এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে নীতিবিদ্যার আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারব। যে বলতে পারি যে আমরা নীতিবিজ্ঞান হলো একটি বিজ্ঞান যে শাস্ত্র সুসংবদ্ধ জ্ঞান দান করে, তাই হলো বিজ্ঞান। কোন বিষয় সম্পর্কে শৃঙ্খলাবদ্ধ এবং সম্পূর্ণ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানে থাকে শৃঙ্খলা ও সম্পূর্ণতা। এই বিজ্ঞানকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এই বিজ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ পজিটিভ, আর একটা হচ্ছে আদর্শনিষ্ঠ নরম্যাটিভ। বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে তাকে বর্ণনা ও ব্যাখ্যা করে হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এইভাবে উদ্ভিদ, রসায়ন ও পদার্থ বিজ্ঞান গড়ে উঠেছে। এখানে আলোচ্য বিষয়ের মূল্যায়নের কোনো প্রশ্ন নেই। উদ্ভিদ বিজ্ঞানী যদি একটি আদর্শের পরিপ্রেক্ষিতে উদ্ভিদকে বিচার করার চেষ্টা করেন, তাহলে তাকে আর বিজ্ঞানী বলা যাবে না। অর্থাৎ তিনি যদি উদ্ভিদকে ভালো বা মন্দ বা সুন্দর বা কুৎসিত বলেন, তাহলে তিনি আর বিজ্ঞানী হতে পারবেন না। কিন্তু কোন কোন বিজ্ঞানী পর্যবেক্ষিত বস্তুকে বর্ণনা করা হয় না, বরং কোনো একটি আদর্শ বা মানদণ্ডের সাহায্যে তার বিচার বা মূল্যায়ন করা হয়। এই জাতীয় বিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। আদর্শনিষ্ঠ বিজ্ঞান তিন প্রকার, এবং এই তিন প্রকার আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো নন্দন তত্ত্ব, যুক্তিবিজ্ঞান এবং নীতিবিজ্ঞান। নন্দন তত্ত্ব সৌন্দর্যের একটি আদর্শের আলোকে বস্তুর সৌন্দর্য বিচার করে। যুক্তিবিজ্ঞানে আদর্শ বৈধতা এবং এই আদর্শের নিরিখে যুক্তিবিজ্ঞান যুক্তির বৈধতা বিচার করে। নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গল বা কল্যাণ। এই আদর্শ নিয়ে নীতিবিদ্যা মানুষের আচরণ বা সামগ্রিকভাবে জীবন কল্যাণকর কিনা তা বিচার করে। সুতরাং নীতিবিদ্যাকে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায়, এবং এই বিজ্ঞান তার নিজস্ব আদর্শের আলোকে যাকে বিচার করে তার নাম হচ্ছে কন্ডাক্ট বা আচরণ। অর্থাৎ নীতিবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিদ্যা এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এবং যে বিজ্ঞান তার নিজের আদর্শের আলোকে যা বিচার করে সেটাই হচ্ছে তার আচরণ বা কন্ডাক্ট। সহজ কথায় বলা যায় যে নীতিবিদ্যা মানুষের আচরণের মূল্যায়ন করে, কিন্তু যে কোনো আচরণ নীতিবিজ্ঞানের বিচার্য নয়। এমন অনেক আচরণ বা ক্রিয়া আছে যাদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই জাতীয় ক্রিয়াকে অনৈচ্ছিক ক্রিয়া বলে।
অনৈচ্ছিক ক্রিয়া যেহেতু আমাদের ইচ্ছাকৃত নয়, তাই এই জাতীয় ক্রিয়ার কোনো দায়িত্ব আমাদের থাকে না। অর্থাৎ অনৈচ্ছিক ক্রিয়া, যে ক্রিয়া আমাদের ইচ্ছাকৃত নয়, তাই এই ক্রিয়ার কোনো দায়িত্ব বা দায় আমাদের থাকে না। যে ক্রিয়ার জন্য আমার দায়িত্ব নেই, সেই কাজকে বিচার করে আমাকে বিচার করা যায় না। নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের ঐচ্ছিক ক্রিয়াকেই বিচার করে, যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত না হয়ে স্বপরিকল্পিত কোনো উদ্দেশ্য সাধন করার জন্য সচেতনভাবে এটা সম্পাদন করে। সচেতনভাবে বা স্বেচ্ছাকৃতভাবে এই ক্রিয়ার জন্য আমরা তার কর্তাকে দায়ী করতে পারি। তাই এই ক্রিয়ার নৈতিক মূল্যায়ন অর্থহীন হয় না। কারণ কর্মের মূল্যায়নের মাধ্যমে কর্তারও মূল্যায়ন করা সম্ভব নয়। নীতিবিদ্যা সম্পর্কে লিলির সংজ্ঞায় বলা হয়েছে যে এই শাস্ত্র সমাজবদ্ধ মানুষের আচরণের মূল্যায়ন করে। সুতরাং নীতিবিদ্যা যে আচরণের মূল্যায়ন করে, সেই আচরণের দুটি বৈশিষ্ট্য। প্রথমটি হচ্ছে আচরণটি মানুষের আচরণ এবং যে কোনো প্রাণীর ক্রিয়া বা আচরণ নয়। দ্বিতীয়টি হচ্ছে মানুষের আচরণ নীতিবিদ্যার বিচার্য, তা সমাজবদ্ধ মানুষের আচরণ। সমাজ বহির্ভূত মানুষের আচরণের মূল্যায়ন করা নীতিবিদ্যার উদ্দেশ্য নয়। এই দুটি প্রসঙ্গে এবার একটু ব্যাখ্যা করব। যে আচরণ দুটো নিয়ে, যে বৈশিষ্ট্য দুটো কথা এক্ষুনি বলা হলো, যে প্রথমটি হচ্ছে আচরণটি মানুষের আচরণ এবং যে কোনো প্রাণীর ক্রিয়া বা আচরণ নয়, এবং দ্বিতীয়টি হলো যে মানুষের আচরণ নীতিবিদ্যার বিচার্য, তা সমাজবদ্ধ মানুষের আচরণ। সমাজ বহির্ভূত মানুষের আচরণের মূল্যায়ন কিন্তু এখানে করা হয় না। প্রথমটি আলোচনায় আসি, যেখানে বলা হচ্ছে যে মনোবিজ্ঞানীদের মতে কেবলমাত্র মানুষের ক্রিয়াই ঐচ্ছিক হতে পারে এবং সেই কারণে শুধুমাত্র মানবিক ক্রিয়ায় নীতিবিদ্যার বিচার্য বিষয় হতে পারে। আমরা নিম্ন শ্রেণীর অনেক প্রাণীর মধ্যে কিছু কিছু ক্রিয়া লক্ষ্য করি যা মানুষের আচরণের সঙ্গে তুলনীয় বলে মনে হয়। যেমন মানুষের মধ্যে যেরকম প্রভুভক্তি দেখা যায়, কুকুরের আচরণের মধ্যেও সেই রকম প্রভুভক্তি আমরা লক্ষ্য করি। কিন্তু মনোবিজ্ঞানীরা কুকুরের এই ক্রিয়াকে ঐচ্ছিক বলে স্বীকার করতে দ্বিধা করেন। সেই জন্য বলা হয় যে কেবলমাত্র মানুষের ক্রিয়াই নীতিবিদ্যার বিবেচ্য। দ্বিতীয়ত হচ্ছে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের আচরণের মূল্যায়ন করে। এইভাবে নীতিবিদ্যার বিষয়ের মধ্যে বিভিন্ন পর্যায়ের সীমাবদ্ধতা এসছে। নীতিবিদ্যা যাবতীয় ক্রিয়ার মধ্যে শুধুমাত্র ঐচ্ছিক ক্রিয়াকেই তার বিচারের বিষয় বলে মনে করে। এই ঐচ্ছিক ক্রিয়া আবার মানসিক ক্রিয়া এবং পশু পাখি আপাত ঐচ্ছিক ক্রিয়া নয়। আবার যে কোনো মানুষের ঐচ্ছিক ক্রিয়াকে নীতিবিদ্যা বিচার করে না। যে মানুষ সামাজিক বা সমাজবদ্ধ, শুধু তার ঐচ্ছিক ক্রিয়াই নীতিবিদ্যার বিচার্য।
সুতরাং এই কথার বিশেষ একটা তাৎপর্য আছে যে সামাজিকতা ছাড়া কোনো মানুষ সৎ বা অসৎ কর্ম করতে পারে না। আমরা সুতরাং আমার যে কর্ম শুধুই আত্মমুখী, যে কর্মের কোনো সামাজিক মূল্য নেই বা যে কর্ম নৈতিক বিচারের যোগ্য নয়, আবার আমার যে কাজ অন্য মানুষকে প্রভাবিত করে এবং অন্যের কাজের দ্বারা প্রভাবিত হই বলে সমাজবদ্ধ প্রতিটি মানুষের কর্মকে সংযত করতে হয়। নৈতিক আদর্শের দ্বারা, নৈতিক বিচারের দ্বারা নীতিবিদ্যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। যে মানুষ একা এবং যে মানুষ সমাজের বাইরে অবস্থান করে তার কর্মকে মূল্যায়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং লিলি নীতিবিদ্যার যে সংজ্ঞা দিয়েছেন তাকেই আমরা গ্রহণ করতে পারি এবং সংজ্ঞাটি এই যে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক ক্রিয়াকলাপের মূল্যায়নমূলক একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং একটি দার্শনিক মত অনুযায়ী নীতিবিদ্যা দর্শনেরই একটি শাখা এবং নীতিবিদ্যা হলো নীতি দর্শন, যেখানে নৈতিকতা, নৈতিক সমস্যা, নৈতিক বিচারের সম্পর্কে দার্শনিক আলোচনা করা হয়। এবং সক্রেটিসের জীবনের শেষ দিনগুলির কথা যদি আমরা বিবেচনা করি তাহলে এই কথার অর্থ আমরা বুঝতে পারব। সক্রেটিস রাষ্ট্রের বিচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি কারাগারে বন্দী হন এবং মৃত্যুর জন্য প্রতীক্ষা করে থাকেন। তার শুভানুধ্যায়ীরা তাকে দোষী বলে মনে করে না। তারা সক্রেটিসকে পালিয়ে যাবার পরামর্শ দেয় এবং এই পরামর্শের সমর্থনে তাদের যুক্তি ছিল যে কারাগার থেকে বাইরে এলে সক্রেটিস নির্বিঘ্নে দীর্ঘ জীবন উপভোগ করতে পারবেন এবং তার পরিবার বর্গ সুখে থাকবে। এই প্রসঙ্গে সক্রেটিস তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নৈতিক বিতর্কের অবতারণা করেন। সাধারণ মানুষের নৈতিক চিন্তাধারাকে বিচার করে তিনি স্থির করেন যে রাষ্ট্রের আইনকে অমান্য করে কারাগার থেকে পালিয়ে যাওয়া হলো অন্যায়। আইন অমান্য করে লোকচক্ষুর অন্তরালে আত্মগোপন করে তিনি তার নিজের এবং পরিবার বর্গের কোনো রকমের মঙ্গল করতে পারবেন না। তাই তিনি এই রকম যুক্তি প্রদর্শন করেন যে একজন বৃদ্ধ মানুষ যে তার সমস্ত কর্তব্যই সম্পাদন করেছে তার কাছে মৃত্যু কখনোই অবাঞ্ছিত হতে পারে না। সুতরাং কারাগার থেকে পালিয়ে যাবার সপক্ষে কোনো যুক্তি নেই। তাছাড়া সক্রেটিস মনে করেন যে কারাগার থেকে পালিয়ে গেলে রাষ্ট্রের আইন কিন্তু ভঙ্গ করা হবে, তার ফলে রাষ্ট্রের ক্ষতি হবে, কিন্তু কারোর ক্ষতি করা উচিত নয়। তাছাড়া একজন ব্যক্তি যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের নিয়ম মান্য করার দায়বদ্ধতা সেই ব্যক্তির আছে। সক্রেটিস যদি পালিয়ে যান তাহলে সেই দায়বদ্ধতাকে অস্বীকার করা হবে। এইভাবে নৈতিক সমস্যার দার্শনিক আলোচনার মধ্যে দিয়ে নীতি দর্শনের সূত্রপাত হয়।
অনেকে বলেছেন যে এইভাবে প্রচলিত চিন্তাধারাকে অতিক্রম করে যখন আমরা বিচারমূলক চিন্তায় আত্মনিয়োগ করি তখন নীতি দর্শনের সূচনা হয়। এই দার্শনিক আলোচনাই হলো নীতিবিদ্যা। সুতরাং নীতিবিদ্যাকে এই দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের শাখা বলা হয়েছে। এবং পরবর্তী যে আলোচনা রয়েছে সেই আলোচনা হচ্ছে নীতিবিদ্যার বিভিন্ন শাখা। নৈতিকতাকে আমরা বিভিন্ন ভাবে আলোচনা করতে পারি। এই সমস্ত আলোচনাই যে আদর্শনিষ্ঠ তা নয়। যেমন একজন নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং একজন ঐতিহাসিক যে কোনো সমাজের নৈতিক বিশ্বাস ও নৈতিক আচরণ সম্বন্ধে তথ্যগত আলোচনা করতে পারেন। তাদের দৃষ্টিভঙ্গি বিশুদ্ধভাবে বর্ণনামূলক এবং এই দৃষ্টিভঙ্গি থেকে তাঁরা সমাজের নৈতিক ধারণা ও নৈতিক বিশ্বাস সম্বন্ধে তথ্য গ্রহণ করতে পারেন। সুতরাং এইরকম আলোচনার মধ্য দিয়ে যে নীতিবিদ্যার সূচনা হয় তাকে বর্ণনামূলক নীতিবিদ্যা বা ডেসক্রিপটিভ এথিক্স বলা হয়। বর্ণনামূলক নীতিবিদ্যা এইভাবে সমাজের বিভিন্ন সমাজকে পরিদর্শন করে বিভিন্ন প্রকার নৈতিক বিশ্বাস ও নৈতিক আচরণের ইতিহাস সংগ্রহ করেছে। নীতি দর্শনে এই বর্ণনামূলক দৃষ্টিভঙ্গির কোনো স্থান নেই একথা বলা সঙ্গত নয়, কারণ নৈতিক বিশ্বাস সম্পর্কে এই জাতীয় তথ্য সংগ্রহ করার পর আমরা বলতে পারি যে আমাদের নৈতিক অবধারণগুলি হচ্ছে আপেক্ষিক, রিলেটিভ। বিভিন্ন সমাজে নৈতিক বিশ্বাস এতই বিচিত্র যে নৈতিকতার ক্ষেত্রে অনেকেই ব্যক্তি সাপেক্ষতা বা সমাজ সাপেক্ষতাকে উপেক্ষা করতে পারেননি। বলা যায় যে নৈতিক আলোচনা কখনো আদর্শনিষ্ঠ হয়ে উঠতে পারে। আমাদের নৈতিক জীবন যে সমস্ত নৈতিক বিধির দ্বারা পরিচালিত হয়, নীতিবিদ্যা সেই বিধিগুলি প্রণয়ন করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের নৈতিক জীবন যে সমস্ত নৈতিক বিধির দ্বারা পরিচালিত হয়, নীতিবিদ্যা সেই বিধিগুলিরই প্রণয়ন করার চেষ্টা করে। তাছাড়া নীতিবিদ্যা এই নৈতিক সূত্রগুলিকে যুক্তির সাহায্যে প্রতিপাদন করার চেষ্টা করে। এইভাবে নীতিবিদ্যার আরেকটি শাখার জন্ম হয়, যার নাম হচ্ছে আদর্শমূলক নীতিবিদ্যা বা নরম্যাটিভ এথিক্স। নীতিবিদ্যার ইতিহাসে আমাদের কর্মের নানা রকম আদর্শের কথা বলা হয়েছে এবং সেই আদর্শের দ্বারা আমাদের কর্মেরও মূল্যায়ন করা হয়েছে। যেমন এক সময় অনেকে একথা বলেছেন যে সুখ আমাদের সমস্ত কর্মের আদর্শ। যে কর্ম সুখ উৎপাদন করে সেই কর্মই নীতিগতভাবে ভালো। আবার উপযোগবাদী দার্শনিকরা বলেছিলেন যে কর্ম সর্বাধিক মানুষের সর্বোত্তম সুখ উৎপাদন করতে পারে তাই আদর্শ কর্ম। এইভাবে নীতিবিদ্যায় মানুষের কর্মের নানা রকমের আদর্শের কথা বলা হয়েছে। এইভাবেই কিন্তু আদর্শমূলক নীতিবিদ্যার জন্ম হয়েছে। নীতিবিদ্যার অগ্রগতির পরবর্তী পর্যায়ে আরেকটি নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আমরা নৈতিক আলোচনায় কতগুলো শব্দ ব্যবহার করি,
বিশেষভাবে নৈতিক মূল্যায়নের ক্ষেত্রে শুভ অশুভ, ভালো মন্দ, দায়বদ্ধতা, সততা ইত্যাদি বিভিন্ন শব্দ বা ধারণা কিন্তু অপরিহার্য। আদর্শমূলক নীতিবিদ্যায় এই শব্দগুলোর ব্যবহার হয়, কিন্তু তাদের ব্যাখ্যা নীতিবিদ্যার এই শাখায় করা হয় না। নৈতিক পদগুলির ব্যাখ্যার দায়িত্ব গ্রহণ করে, মানে নৈতিক পদগুলির ব্যাখ্যার দায়িত্ব যে নীতিবিদ্যার শাখায় করা হয় তাকে আবার পরানীতিবিদ্যা বা মেটা এথিক্স বলা হয়। পরানীতিবিদ্যা বা মেটা এথিক্স যে শুধু নীতিবিদ্যার ব্যবহৃত পদগুলিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করে তাই নয়, তার আলোচনার পরিধিও অনেকটা বিস্তৃত এবং পরানীতিবিদ্যার নৈতিক মূল্য সম্বন্ধে, মানে নর্মাল ভ্যালু যদি সম্বন্ধে প্রশ্ন করে তাহলে বলতে হয় যে এই মূল্য কি বস্তুনিষ্ঠ না ব্যক্তিনিষ্ঠ। নৈতিক মূল্য যাকে আমরা সহজ ভাষায় ভালোত্ব বা গুডনেস বলি, তাকে অনেকেই আমাদের আচরণগত ধর্ম বলেছেন। আবার অনেকের মতে নৈতিক মূল্য আমাদের মধ্যেই থাকে, অর্থাৎ সেটা ব্যক্তিগত। সুতরাং পরানীতিবিদ্যার আরো অনেক আলোচ্য বিষয় আছে, যেমন আমরা নৈতিক বিচার করি এবং আমরা বলি এই কাজটি ভালো আর ওই কাজটা খারাপ। মানে এখন এই নৈতিক মূল্যায়নের ভিত্তি কি? অনেকে বলছেন যে অনেকে বলেছেন যে একটি কাজ সুখ উৎপাদন করছে, এই মানে তথ্যের ভিত্তিতে আমরা অনুমান করতে পারি যে ওই কাজটা ভালো বা কাজটার নৈতিক মূল্য আছে। কিন্তু সুখ উৎপাদন করার সঙ্গে ভালোত্বের কি কোনো আবশ্যিক সম্বন্ধ আছে? একটি বিশেষ তত্ত্বের ভিত্তিতে মূল্যায়ন করা কি যুক্তিসঙ্গত? এটাই হচ্ছে এই পরানীতিবিদ্যার আলোচ্য। সুতরাং এটা গেল পরানীতিবিদ্যা মানে মেটা এথিক্স। এবার আমরা দেখছি যে পরবর্তী সময় মানে আরো আধুনিক পর্যায়ে নীতিবিদ্যার আরেকটা শাখার মানে জন্ম হয়েছে, তার নাম হচ্ছে ফলিত নীতিবিদ্যা বা অ্যাপ্লাইড এথিক্স। অনেক নীতি দার্শনিকদের মতে নীতিবিদ্যায় যে আদর্শের কথা বলা হয় তার যদি ব্যবহারিক যদি কোনো প্রয়োগ না থাকে তাহলে সেই আদর্শের কোনো মূল্য থাকে না। ব্যবহারিক জীবনে আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হই, যেমন আত্মহত্যা, কৃপা হত্যা, জাতিগত বৈষম্য ইত্যাদি, তাদের নৈতিক বিচারের দায়িত্ব এই দার্শনিকদেরই গ্রহণ করতে হবে। আদর্শ যদি শুধু তত্ত্ব হয়ে থাকে তবে তার প্রয়োগ না হয় তাহলে সেই তত্ত্বের কোনো মূল্য থাকে না। নৈতিক আদর্শকে তার ব্যবহারিক জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এইভাবে চিকিৎসা, বাণিজ্য, প্রযুক্তি, আইন, সাংবাদিকতা প্রভৃতিকে কেন্দ্র করে ফলিত নীতিবিদ্যার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যে সমস্যা দেখা যায় সেখানে একটা সাধারণ নৈতিক সূত্রকে প্রয়োগ করা প্রয়োজন। ব্যবহারিক সমস্যার ক্ষেত্রে নৈতিক সূত্রের প্রয়োগ নীতিবিদ্যাকে সার্থক এবং সম্পূর্ণ করে বলেই মনে করা হয়। তার নীতিবিদ্যা মানুষের আচরণের পর্যালোচনা করে। পর্যালোচনা বা মূল্যায়নের ফলে বিভিন্ন ক্রিয়া বা আচরণকে নানা নৈতিক বিশেষণে বর্ণনা করা হয়।
যেমন আমরা বলি এই কাজটি ভালো বা মন্দ, বা এটা উচিত আর অনুচিত। সুতরাং এই শব্দগুলোকে নৈতিক বিশেষণে নৈতিক বিশেষণ বলা হয়। নীতিবিদ্যা এই বিশেষণগুলির প্রকৃত অর্থ নির্ণয় করে। যেমন নৈতিক বিচারের ক্ষেত্রে আমরা ভালো মন্দ এই শব্দগুলো ব্যবহার করি। আমরা সেই কাজকেই উচিত মনে করি যেটা ভালো, আর যে কাজ উচিত, যে কাজ মন্দ তাকে আমরা ভালো বলি না। সুতরাং ভালো এবং মন্দ এই দুটি শব্দ বহুল প্রচলিত হলেও এদের সঠিক অর্থ নির্ণয় করা সহজ নয়। শব্দ দুটির লৌকিক ব্যবহার লক্ষ্য করলে দেখা যাবে যে এর অস্পষ্টতা তখনই বোঝা যাবে। সৎ মানুষের কাজকে আমরা ভালো বলি। যেমন একজন দুর্বৃত্ত ধনীর বাড়ি থেকে যা অপহরণ করেছে তার পরিমাণ তার কাছে ভালো বলে মনে হতেও পারে। সুতরাং গুড বা ভালো শব্দটি একটি কোনো বস্তু বা ঘটনার প্রতি আমাদের ইতিবাচক বা অনুমোদনমূলক মনোভাবকে বোঝায়। ভালো শব্দটি লৌকিক ব্যবহারের মধ্যে যে শিথিলতা আছে তা আমরা অস্বীকার করতে পারি না। আমরা তাই এই শব্দটির লৌকিক অর্থ ও নৈতিক অর্থের মধ্যে পার্থক্য করি। কিন্তু ভালো শব্দটির নৈতিক অর্থ যে যথেষ্ট স্পষ্ট তা বলা যায় না। আমরা কোনো আচরণকে নৈতিক অর্থে ভালো বলবো, আমরা কোনো একটি আচরণকে নৈতিকভাবে ভালো বলি যখন সেই আচরণটি আমাদের অনুমোদন করে। অর্থাৎ আমরা যে কর্ম আমাদের মনে অনুমোদনমূলক মনোভাব জাগ্রত করতে পারে তাকেই আমরা ভালো বলি। মনে হয় যে আমরা যখন কোনো কর্মকে ভালো বলি তখন একটি আদর্শমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি এবং সেই আদর্শ বা নৈতিক গুণ যে কর্মে প্রকাশিত হয় সেই কর্মই ভালো। এবং ব্যুৎপত্তিগত বিচার করে আমরা হয়তো ভালো মন্দ শব্দ দুটির অর্থ নির্ণয় করার চেষ্টা করতে পারি। যেমন ইংরেজি গুড শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ভালো। গুড শব্দটি উৎপত্তি হয়েছে জার্মান শব্দ গাট থেকে। সুতরাং এই জার্মান শব্দটির অর্থ হলো যা কোনো উদ্দেশ্য সিদ্ধ করে। সুতরাং ব্যুৎপত্তিগতভাবে যা কোনো উদ্দেশ্য সিদ্ধির সহায়ক তাই ভালো। সুতরাং ব্যায়াম করা ভালো, কারণ তা স্বাস্থ্যের লাভের লক্ষ্যে পৌঁছতে আমাদের সাহায্য করে। মানুষের একটি কর্মকে আমরা ভালো বলবো যদি তা কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধি করে। এইভাবে কোনো উদ্দেশ্য সিদ্ধির উপায়কে আমরা ভালো বলি। কিন্তু যে উদ্দেশ্য সিদ্ধির জন্য আমরা চেষ্টা করি সেই উদ্দেশ্যটি কি ভালো নয়? আসলে সুস্বাস্থ্য লাভের উপায়টি যেমন ভালো তেমনি সুস্বাস্থ্যও ভালো। ব্যায়ামের মধ্যে যেমন কল্যাণ আছে তেমনি সুস্বাস্থ্যের মধ্যেও কল্যাণ আছে। সুতরাং ভালো শব্দটি যেরকম উপায়কে বোঝায় সেই রকম উদ্দেশ্য বা লক্ষ্যকেও বোঝায়। তবে ভালোর এই ধারণার মধ্যে একটা আপেক্ষিকতা আছে। আমরা কোনো কিছুকে ভালো বলছি এই জন্যই যে তার দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হবে এবং সেই উদ্দেশ্য সিদ্ধির পরিপ্রেক্ষিতেই তাকে ভালো বলা হয়। একটি ওষুধ ভালো কারণ তার রোগকে নিরাময় করছে, রোগ নিরাময়ের সহায়ক। সুতরাং রোগ নিরাময় স্বাস্থ্যের সহায়ক। সুতরাং স্বাস্থ্য হচ্ছে সুখের সহায়ক। এইভাবে যা ভালো তা সর্বদাই একটি উদ্দেশ্যকে অপেক্ষা করে। এর সঙ্গে তুলনা করে ভালোর একটি ধারণা গঠন করা যায় যাকে অ্যাবসলিউট গুড বা নিরপেক্ষভাবে ভালো
বলা যাবে। যাকে এই অর্থে ভালো বলা যায় তা কোনো উদ্দেশ্য সিদ্ধ করে না, এবং যা স্বরূপত ভালো তাকে আমরা কামনা করি কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য নয়, সুতরাং তাকে পাওয়ার জন্যই আমরা কামনা করি। এই গেল আজকের নীতিবিদ্যার আলোচনা।